আজকে আমরা জানবো একেবারে নিম্নবিত্ত সমাজের কথা, যে সমাজে বসবাসকারী মানুষদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদের কথাই জানবো। জয় গোস্বামী এই নুন কবিতায় শ্রমজীবী সাধারণ মানুষদের কথা বলেছেন। তাদের প্রতিদিনের জীবন, কলহ, সমস্ত কিছুই এই কবিতাতে ধরা পড়েছে। তো জয় গোস্বামী আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি। এই কবি এখনো জীবদ্দশার সাথে রয়েছেন এবং কবিতা লেখার মধ্যে দিয়ে রয়েছে। কবির প্রথম কাব্যগ্রন্থ ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। তারপর একে একে বিভিন্ন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। আলোচ্য নুন কবিতাটি এই ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত। কবির অন্যান্য কাব্যগ্রন্থ হল ঘূর্ণিঝড় ঝাউপাতা, বজ্র বিদ্যুৎ খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক। এই সমস্ত কাব্যগুলো সমানভাবে জনপ্রিয়। কবি কবিতার প্রথমেই শ্রমজীবী মানুষের জীবনের প্রেক্ষাপটের ছবি আঁকছেন। বলছেন, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা তো অল্পে খুশি। যারা অল্পে খুশি থাকতে চায়, সেই অল্পটুকু তাদের জোটে না। সাধারণ ভাত কাপড় পেলেই যারা মনে করে জীবনের সমস্ত কিছু পাওয়া হয়ে গেছে, তারা সেই সাধারণ ভাতটুকু বা কাপড়টুকু জোটাতে পারে না। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুবাই মিলে টান দি গঞ্জি কাটে। একে অভাবে সংসার, বাজারঘাট হয় না, ঠিকঠাক জীবন ধারণ হয় না, খাওয়া জোটে না, আর তার মধ্যে লেগে গেছে অসুখ, ধার দেনা। এসবের মধ্যে জীবন একেবারে অনিষ্ট, অতি কষ্ট করে তাদের দিন চলে। আর এইসব অভাবকে ভুলে থাকতে রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জি কাটে। মনে রাখতে হবে, এখানে দু ভাই মানে দু সহোদর বা ব্রাদার নয়, কিন্তু দু ভাই পরবর্তীকালে কি সেটা পরের লাইনে পরেই রয়েছে। দুই ভাই অর্থাৎ বাবা ও ছেলে, তারা বাবা এবং পিতা পুত্রের সম্পর্ক ভুলে গাঁজাতে টান দিচ্ছে। পরের লাইনে বলছে, সবদিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। ঠিকঠাক নুন জোটে না, তাদের বাজার ঠিকঠাক হবে এটা আশা করা যায় না। এই যে বাজার ঠিকঠাক হয় না, প্রয়োজনীয় সামগ্রী ঠিকঠাক কিনতে পারে না, কিন্তু বাড়ি ফেরার পথে গোলাপ চারা কিনতে পারে না, বাড়ি ফেরার পথে গোলাপ চারা কিনে আনে। সেই গোলাপ চারা আসলে নান্দনিকতা বোধ বা ভালো লাগা, সৌন্দর্যের প্রতীক এবং একটা সম্ভাবনা এই গোলাপ চারার মধ্যে দিয়ে রয়েছে। গোলাপ চারার মধ্যে সম্ভাবনা আছে। কিরকম সম্ভাবনা? যাদের ঠিকঠাক সংসারটা চলে না, তারাও ভাবে একদিন নিজেদেরকে বিকশিত করবে, সৌন্দর্যে, শোভায় এবং ধনে জনে তারা একদিন বড় হবে। তারা এটা বিশ্বাস করে। আর গোলাপ এই বিশ্বাসেরই প্রতীক। তারপরে বলছে, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা টান দিই গঞ্জি কাটে। সারাদিনের অভাব দারিদ্রতা তারা ভাবে, চিন্তা করে যে একদিন অনেক বড় কিছু করবে, অনেক বড় কিছু হবে এবং তাদের এই দারিদ্রতা থেকে একদিন মুক্তি হবে। কিন্তু এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে অভাবকে এড়িয়ে গিয়ে গাঁজাতে টান দেয় এবং সমস্ত কিছু ভুলে গাঁজার নেশাতে মত্ত হয়ে থাকে, পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। আর তাদের যে বড় হওয়ার চিন্তা, সে স্বপ্ন, সেটা ঘুমের মধ্যেই মারা যায়। তাই বলছে, সে অনেক পরের কথা, সেসব পরে ভাবা যাবে, টান্দি গঞ্জি কাটে। অভাবকে এড়িয়ে যাওয়া যায় না, অভাবের সঙ্গে লড়তে হয়। উটপাখির মতো বালিতে মুখ গুঁজে অভাবকে প্রতিরোধ করা যায় না। কেউ যদি মনে করে যে উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থাকবো আর ঝড় চলে যাবে, কোনো ক্ষতি হবে না, এই ভাবনাটাই হচ্ছে ভুল। এড়িয়ে গিয়ে কোনো অভাবকে থেকে সরে যাওয়া যায় না। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? সেই রকম একটা ব্যাপার। নিজে যদি চোখ না খুলে দেখি, তার মানে যদি মনে করি যে আমি দেখছি না মানে বিপদ আমার দিকে আসবে না, তা কিন্তু
সম্ভব নয়। আমরা তো অল্পেই খুশি। আবার বলছে, আমরা তো অল্পেই খুশি, বলবার অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এইসব নিম্নবিত্ত সমাজের মানুষরা মনে করে বেঁচে থাকার জন্য সাধারণ প্রয়োজনীয় যে সমস্ত উপাদান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটুকু পেলেই হলো। এটুকু পেলেই তারা খুশি। এই অল্প সামান্য জিনিসটাতে তারা খুশি, একটু সুখ চায়। কিন্তু স্বাচ্ছন্দ্য না পেলেও তারা জীবন অতিবাহিত করতে পারে, কিন্তু এটুকু তাদের মেলে না। এই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। কোথাও এই অভাবের মধ্যে তারা কিন্তু মানিয়ে নিচ্ছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মাঝে মাঝে চলেও না দিন, পরের লাইনে আক্ষেপ করে বলছে, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাত চলে যায় নুন নেই ঠান্ডা ভাতে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়ি ফেরে, খেতে বসে, দেখে খাওয়ার পাতে যেখানে খেতে বসেছে সেই খাওয়ার জন্য প্রয়োজনীয় সামান্য তরকারি তো দূরের কথা, খাবার স্বাদ গ্রহণের যে অপরিহার্য উপাদান নুন, এইটুকুও জুটছে না। এই নুনটুকু তারা পাচ্ছে না ঠান্ডা ভাতে, তখন রাগ চলে যায়। যে আমরা সামান্য প্রতিদিন ডাল ভাত খেতে খেতে বা দুদিন তিন দিন ডাল ভাত হলে আমরা বলি আমরা আর খেতে পারছি না, প্রতিদিন ডাল কিভাবে খাবো। আর এই শ্রেণীর মানুষরা সামান্য নুন ভাত তারা জুটছে না, তারা তাই রাগ চলে যাচ্ছে। এবং কবি বলছেন, রাগ চলে মাথায় আমার, আমিও রাগে মাথায় চলি। রাগ যেমন চেপে ধরে, আমিও ছাড়ি না, আমিও চেপে ধরি রাগকে। আর বাপ বেটা দুভাই মিলে টান দিই গঞ্জি কাটে। এখানে ছিল দুই ভাই, আর এখানে বলছে বাপ বেটা দুভাই মিলে টান দিই গঞ্জি কাটে। এই যে সারাদিনের ক্লান্তি হতাশার পরে যখন দেখছে খাবারের সময় নুনও পর্যন্ত পাচ্ছে না সামান্য ভাতে, তখন এই বাপ বেটা কি করলো, ঝগড়া ঝামেলা করে নিজেদেরকে উত্তেজিত করলো এবং রেগে গেল। রাগের উপর রাগ, রাগ চলে মাথায়, যাবে না আমিও তার রাগ মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, তখন সারা পাড়া চেঁচামেচি হই হুল্লোড় করতে থাকে। যে সংসারে অর্থ উপার্জন হয় না, সেই সংসারে সদা অশান্তি লেগে থাকে। যেখানে অর্থ নেই সেই সংসার ঝগড়া ঝামেলায় পরিপূর্ণ। তো এখানেও তাই দেখছি যে বাপ বেটা চেল্লামেল্লি করছে, জোরে জোরে কথা বলছে, ঝগড়া ঝামেলার মধ্যে রাত দুপুরে গভীর রাতে সারা পাড়া মাথায় করছে। তার পরের লাইনে এবং শেষ তবকে বলছে, করি তো কার তাতে কি? আমরা ঝগড়া ঝামেলা করি, চিৎকার চেঁচামেচি করি, রাগ দেখাই, খারাপ শব্দ ব্যবহার করি, অপশব্দ ব্যবহার করি, তাতে কার তাতে কি এসে যায়? কার তো কোনো যায় আসে না। আমরা তো সামান্য লোক, আমরা তো সামান্য লোক। এই শব্দের মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে একটা ঈর্ষা বা একটা ব্যঙ্গাত্মক ভাব রয়েছে। আমরা ঝামেলা করতে কাটতে দেখি, আমরা তো সামান্য লোক, আমাদের কথা তো কেউ ভাবে না। আমরা যে ভোট দিয়ে বা আমরা যে সরকার নির্বাচন করি, ওই সরকার তো আমাদের কথা ভাবে না। সরকার তৈরি করে নিম্নবিত্ত, সাধারণ, মধ্যবিত্ত মানুষরা, কিন্তু সেই সরকার ভোটে জেতার পরে কখনো সাধারণ মানুষের কথা ভাবে না, সাধারণ মানুষের উপকারের কথা তাদের মাথায় আসে না। তাই বলছে, আমরা তো সামান্য লোক, আমাদের কথা তোমরা ভাবো না। তাহলে আমরা ঝগড়া ঝামেলা করি, নুন পায় না ভাতে, তাহলে তোমরা দেখতে আসো না, তাহলে তোমাদের কোনো যায় আসে না। এই সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেলগুলো কই, এদের কথা তো বলে না। কিন্তু কোন নায়ক নায়িকারা, কোন সেলিব্রিটিটা কোথায় ঘুরতে গেছে, এই সংবাদ দিতে তাদের 2 মিনিট দেরি হয় না। ঠিক সময় মতো তারা কোন নায়ক কোথায় ঘুরতে গেছে সংবাদ দিয়ে দেয়। এই যে সাধারণ লোক, নিম্নবিত্ত মানুষরা যে খেতে পারছে না, তাদের কথা তোমরা দেখাও না, সংবাদপত্রে তাদের নিয়ে তো একটা সংবাদ প্রকাশ করো না। সেই জন্য বলছে, আমরা ঝামেলা করি, করি তো কার তাতে কি? আমরা তো সামান্য লোক। এর মধ্যে রয়েছে একটা ব্যঙ্গ, আমাদের কথা তোমরা ভাবো না, আমরা সামান্য লোক, আমাদের শূন্য ভাতে লবণের ব্যবস্থা, এইটাই দাবি। তোমরা তো আমাদের কথা ভাবো না, দরকার নেই, কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য সামান্য যে উপাদান, সেই উপাদান আমাদের সামান্য শূন্য ভাতে, ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা হয়,
সেই দাবিও তো আমাদের দাবি, তোমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানাটা প্রয়োজন। আমরা তৈরি করি সরকারকে, আমরা তৈরি করি সমাজ, আমরাও সমাজের অঙ্গ, নিম্নবিত্ত সাধারণ মানুষরাও সমাজের অঙ্গ। তাই আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক, এই দাবি সোচ্চার হচ্ছেন কবি। এখানে যে অভাব, এই অভাব খানিকটা সামাজিক তো বটেই এবং কিছুটা স্বভাবজনিত বটে। অভাব যখন ঘাটের উপর আসছে, অভাব যখন সামনে দাঁড়াচ্ছে, সেই অভাবকে কিভাবে প্রতিহত করা যায় তা নিয়ে না ভেবে এখানে নিম্নবিত্ত মানুষরা কি করছে, যে গাঁজা গঞ্জিকা সেবন করছে এবং অভাবকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অভাব খানিকটা স্বভাব বটে। এই অভাবের মধ্যে খিদে যেমন রয়েছে, রয়েছে স্বভাবও। প্রসঙ্গত মনে পড়ে যায় বাংলাদেশের কবি রফিক আজাদের কথা। এই রফিক আজাদ তার ভাত দে হারামজাদা কবিতাতে বলেছিলেন যে আমার খিদের কাছে আজ সব কিছুই গ্রহণযোগ্য, গাছপালা নদী নালা সমস্ত কিছুই খেতে পারি, এমনকি মন্ত্রীর খাদ্যমন্ত্রীর গাড়ি এবং উড্ডিল পতাকা সহ খাদ্যমন্ত্রীকেও আজ আমি খেতে পারি। আমার খিদের কাছে আজ সব তুচ্ছ। এই খিদের কথা আসলে নুন উপমার মধ্যে দিয়ে এই খিদের কথাও কিন্তু বোঝাচ্ছে, কেননা নুন অতি প্রয়োজনীয়, কিন্তু কম মূল্যে পাওয়া যায়, সেই নুনটুকু জোগাড় করতে পারছেন না। আইন অমান্য আন্দোলন গান্ধীজি কিন্তু এই নুনটাকে বেছে নিয়েছিলেন, লবণটাকে আন্দোলনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন, কেননা সাধারণ মানুষের অতি প্রয়োজনীয়, অতি প্রত্যেক দিনের প্রয়োজন এই লবণ। নিম্নবিত্ত সমাজের প্রতীক হয়ে নুন কবিতায় এই লবণ বা নুন শব্দটি উঠে এসেছে। এই যে খিদে, এই যে অভাব এবং দারিদ্রতাকে পাশ করে যাওয়ার প্রবণতা, নিম্নবিত্ত সমাজের দারিদ্রতাকে উপেক্ষা করে যাওয়ার যে প্রবণতা, এ কিন্তু আজকের নয়, সেই চিরাচরিত সময় ধরে চলে আসছে। দারিদ্র, রাষ্ট্রের বঞ্চনা এবং নিম্নবিত্ত মানুষের চেষ্টা দারিদ্রকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়। তারা ভাবে যে একদিন বড় কিছু করব, কিন্তু শেষমেশ তারা করতে পারে না, তারা স্বভাব জালে নেশায় জর্জরিত হয়ে যায়। আমরা মধ্যযুগের যদি সাহিত্য দেখি, সেখানে দেখব মধ্যযুগের কবিরা মহাদেবকে এঁকেছেন, তৈরি করেছেন, মহাদেব চরিত্রটাকে নির্মাণ করেছেন নেশাখোর, গাঁজাখোর রূপে। এবং দেখা যাচ্ছে এই মহাদেবের চারটে সন্তান রয়েছে, ঘরে তার স্ত্রী রয়েছে। স্ত্রী সন্তানদের উপেক্ষা করে সে কাজ করতে চায় না, সংসার চালানোর ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না, কোনো রকমের কাজ করে। তারপর যেটুকু অর্থ উপার্জন হয় তাই দিয়ে নিজে নেশাপান করে, কিন্তু তার বাড়িতে যে চারটে ছেলে রয়েছে, স্ত্রী রয়েছে, তাদের কথা একবারও ভাবে না। সে চিরাচরিত রীতি আজও চলে আসছে। আর রাষ্ট্রের বঞ্চনা তো রয়েছে, রাষ্ট্র কখনোই এই নিম্নবিত্ত সমাজের কথা ভাবে না। নিম্নবিত্ত মানুষের শিক্ষা দীক্ষা অধিকারের কথা ভাবে না। শিল্প সত্তা থাকলেও তা মনের ভেতরে মারা যায়। এই গোলাপ চারা সে শিল্প সত্তারই প্রতীক, সে সম্ভাবনার প্রতীক, কিন্তু এক ছটাক ভূমির জন্য, মাটির জন্য সেই গাছ রোপণ করা হয় না, সেই শিল্প সত্তাকে গুরুত্ব দেওয়া হয় না। মনে পড়ে যায় সুকান্ত ভট্টাচার্যের কবিতার কথা, ক্ষুধার রাজ্যে পৃথিবী বৌদ্ধময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধার্ত কবি ক্ষুধার চোখ দিয়ে চাঁদকে কল্পনা করেছিল ঝলসানো রুটি। তার কিন্তু কোনো রোমান্টিক চাঁদকে, খালি পেটে চাঁদকে কোনো রোমান্টিক নারী মনে হয়, রোমান্টিক কোনো কিছু মনে হয়নি। মনে হয়েছে ঝলসানো রুটিকে গ্রহণ করা যায়, খাওয়া যায় এবং উদরকে শান্তি দেওয়া যায়। খিদের কাছে সব তুচ্ছ, কোনো শিল্প তো খিদের কাছে নেই। খিদের চেয়ে বড় কোনো ধর্ম নেই, খিদের চেয়ে বড় কোনো ধর্ম ছিল না, আর খিদের চেয়ে বড় কোনো ধর্ম হবে না। খিদের কাছে সমস্ত কিছুই তুচ্ছ হয়ে যায়। নিম্নবিত্ত সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে জয় গোস্বামী আবেদন করেছেন আমাদের ঠান্ডা ভাতে বা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। সামান্য খাবারের স্বাদ গ্রহণের জন্য লবণটুকু আমরা যেন পাই। জীবনানন্দ দাশ
তার কবিতার কথা বইতে বলেছিলেন কবির পক্ষে সমাজকে বোঝা দরকার। কবিতার একদিকে থাকে ইতিহাস চেতনা ও অন্যদিকে অর্থাৎ মর্মে থাকে পরিচ্ছন্ন কাল জ্ঞান। আমরা ওই কবিতা দেখলাম যে নিম্নবিত্ত সমাজের ইতিহাস এবং পরিচ্ছন্ন কাল জ্ঞান, সমাজ চেতনা সুন্দরভাবে জয় গোস্বামী তুলে ধরলেন। জয় গোস্বামী নিম্নবিত্ত সমাজের প্রথম শ্রেণীর প্রতিনিধি রূপে তার কবিতার রাষ্ট্রের কাছে বা সমাজের কাছে আবেদন, নুনটুকু যেন তারা জোটে, তারা পায়। সারাদিন খেটে খুটে আসার পর যেন গরম ভাতে বা ঠান্ডা ভাতেও নুনের ব্যবস্থা থাকে। এই কবি সমাজ সচেতনতার পরিচয় দিলেন। আজ পড়লাম জয় গোস্বামীর নুন কবিতাটি, জানলাম নিম্নবিত্ত সমাজের গায়ে কথা, জানলাম নিম্নবিত্ত সমাজের মানুষ প্রতিদিন মাত্রা ছাড়া বাজার করলেও তাদের মনের মধ্যে একটা সম্ভাবনা, আশা, সিদ্ধ বোধ রয়েছে। সেই বোধ গোলাপ চারার মধ্যে দিয়ে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। যে সংসারে অভাব অনটন লেগে থাকে সেই সমাজে ঝগড়া অনিবার্য। আমরাও তাই দেখলাম, যেখানে বাপ বেটা দুই ভাই হয়ে ভাইয়ের মতো সারা পাড়া মাথায় করছে, গাঁজা খেয়ে অভাবকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অভাবকে এইভাবে এড়িয়ে যাওয়া যায় না। কবি বোঝাতে চেয়েছেন অভাবকে এড়িয়ে গিয়ে না, অভাবের সঙ্গে লড়াই করে তাকে হারিয়ে দিয়ে সমাজের উঁচু স্তরে পৌঁছাতে হয়। সেই দিক থেকে নুন কবিতাটি নামকরণের সার্থকতা রয়েছে। নুন কবিতা এই যে প্রয়োজনীয় অথচ স্বল্পমূল্যে পাওয়া যায়, সেই দিক থেকে বিচার করলে নুন সাধারণ মানুষের একটা জীবন ধারণের অন্যতম চাহিদা। সেদিক থেকে বিচার করলে নুন কবিতার সার্থকতা যথেষ্ট রয়েছে। নুন কবিতাটি আজ আমরা জানলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি দ্য বাংলা টেক্সট বুক, আপনাদের টেক্সট বুক, সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন।